আগামী মার্চ এপ্রিলে নির্বাচন দিতে হবে বললেন অ্যানি। আল জাজিরাকে ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে। জানাবো শুনানিতে চিফ প্রসিকিউটর, আমি আর ডামি নির্বাচন করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন হাসিনা। এবং সর্বশেষ জানাবো 46তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আগামী মার্চ এপ্রিলে নির্বাচন দিতে হবে বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সংস্কারের জন্য 3 মাসের বেশি সময় দরকার হওয়ার কথা নয়। জনগণ দ্রুত নির্বাচন চায়, তাই আগামী মার্চ বা এপ্রিল মাসেই নির্বাচন দিতে হবে। অ্যানি বলেন, ক্ষমতায় থেকে লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত 15 থেকে 16 বছরের আন্দোলনে কেউ গুম খুন হয়েছে, কেউ হামলা মামলার শিকার হয়েছে। এসব অপকর্মে জড়িতদের সবাই এখনো গ্রেফতার হয়নি, বিচার প্রক্রিয়াও এখনো শুরু হয়নি। এর জন্য সরকারের কাছে দাবি, খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে। খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, জনগণের জন্য আমরা আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছি। জনগণের জন্য দেশটা গড়তে চাই। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে কথা এবং কাজে মিল রাখা। এর জন্য জনগণকে প্রাধান্য দিতে হবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্র পালায়নি। হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আল জাজিরাকে ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনূস। সেখানে সম্মেলনের সাইডলাইনে টক টু আল জাজিরা শোতে কথা বলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। রোববার রাতে সাক্ষাৎকারটি সম্প্রচার করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, স্থায়ী কোনো সরকার না। নিয়মিত সরকার 5 বছর স্থায়ী হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর উল্লেখ করা হতে পারে, কারণ সম্ভবত মানুষ সরকারের মেয়াদ কম চায়, তাই এটি 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। তবে এটি আরও কম হতে পারে। সরকারের মেয়াদ নিয়ে তিনি আরও বলেন, মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়, সেটাই মূল প্রশ্ন। রাজনৈতিক দলগুলো যদি বলে এটা ভুলে যাও, নির্বাচন দিয়ে দাও, আমরা তাহলে সেটাই করব। ডক্টর ইউনূসের এই উত্তরের পর উপস্থাপক নিক ক্লার্ক মন্তব্য করেন, যে মেয়াদের ধারণা দেওয়া হয়েছে সেই হিসেবে ডক্টর ইউনূস প্রায় একটি নির্বাচনী মেয়াদের জন্য সরকার প্রধান থাকবেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি বলিনি যে আমি 4 বছর থাকব। আমি বলছি এটাই আমাদের সর্বোচ্চ মেয়াদ হতে পারে, কিন্তু এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটি সম্পূর্ণ করা। নিক ক্লার্ক তখন ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেন, তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা। জবাবে ডক্টর ইউনূস বলেন, না, আমি রাজনীতিবিদ নই। আমি আমার কাজ এবং আমার জীবনের শেষ পর্যায়ে যা করছি তা উপভোগ করছি। আমি এটা পরিবর্তন করতে যাব না। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস রাষ্ট্রীয় সংস্কার, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সংখ্যালঘুদের অধিকার, জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন। বাংলাদেশ থেকে পালিয়ে বর্তমানে ভারতে শেখ হাসিনার অবস্থান এবং সেখানে বসে তিনি যে বিবৃতি দিচ্ছেন সেটিকে কিভাবে দেখেন, এই প্রশ্নের উত্তরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা তার এমনটি করার বিষয়ে অভিযোগ করেছি, কারণ এসব বিষয় বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলে। তিনি বাংলাদেশের অভ্যন্তরে আন্দোলনের আহ্বান জানিয়ে বক্তৃতা দিচ্ছেন। বাংলাদেশের জন্য এটি মোটেও সহায়ক হবে না। ডক্টর ইউনূস আরও বলেন, আমরা এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। ভারতকে বলেছি, আপনারা তাকে আশ্রয় দিয়েছেন এবং এটি ঠিক আছে, তবে দয়া করে আপনারা এটা নিশ্চিত করুন যে তিনি যেন আমাদের জন্য সমস্যা তৈরি না করে। আর তা না হলে আমাদের আবারও অভিযোগ করতে হবে যে তোমরা এমন একজনকে আশ্রয় দিয়েছ যিনি আমাদের জন্য ক্ষতিকর। হাসিনা এখনও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন উল্লেখ করে নিক ক্লার্ক ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি নিজেকে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেই উল্লেখ করছে। তার আশ্রয়দাতা দেশও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া অন্য কিছু হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতকে চাপ দেবেন কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, হ্যাঁ, কারণ আইনি প্রক্রিয়া চলছে এবং যদি দোষী সাব্যস্ত হয় তবে অবশ্যই তাকে প্রত্যাবাসনের জন্য বলা হবে।
শুনানিতে চিফ প্রসিকিউটর, আমি আর ডামি নির্বাচন করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের গণহত্যায় সম্পৃক্ত থাকার অপরাধের বর্ণনা দিতে গিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, তাদের অপরাধ এতই জঘন্য যে শুধু এক ব্যক্তিকে ক্ষমতায় রাখতে গণহত্যা চালাতে দ্বিধা করেননি, এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য গোটা জাতিকে হত্যা করতে তারা দ্বিধা করতেন না। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজ আসামি পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজে শুনানি করতে এসেছেন। তবে তিনি রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন বলে জানতে পেরেছি। 2-1 দিনের মধ্যেই হয়তো সরকার প্রজ্ঞাপন জারি করবে, তাই তিনি আসামি পক্ষে শুনানি করলে এটা হবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। এ সময় তাজুল ইসলাম তাকে আসামি পক্ষে শুনানি না করতে অনুরোধ জানান। এরপর এহসানুল হক সমাজি আদালতকে বলেন, আমি এখনো ফরমাল কোনো লেটার পাইনি, ফরমাল লেটার পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। এছাড়া যেই পদ আমাকে দেওয়া হবে সেটি আমি গ্রহণ করি কিনা তাও ভাববার বিষয়। এ সময় বিচারক জানতে চান কোন আসামির পক্ষে তিনি এসেছেন। উত্তরে সমাজি 5 আসামির নাম বলেন। তারা হলেন সালমান এফ রহমান, আনিসুল হক, তৌফিক ইলাহি, ফারুক খান ও জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি শুনানি না করে আরেক আইনজীবী আজিজুর রহমান দুলুকে দায়িত্ব দেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানি করেন। তিনি শেখ হাসিনা 15.5 বছরের বিভিন্ন অপরাধের তথ্য বিশদভাবে তুলে ধরেন, যাকে তিনি ফ্যাসিবাদের দুঃশাসন হিসেবে অভিহিত করেন। এর মধ্যে গুম, খুন, সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ, বিচার বিভাগকে ব্যবহার সহ নানা বিষয় ছিল। এরপর গত 1 জুলাই থেকে 5 আগস্টের তথ্য তুলে ধরেন। কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালানো হলো, হামলা করা হলো, গণহত্যা করা হলো তা উল্লেখ করেন। তাজুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের পথ সুগম ছিল না। 1,500 মানুষের প্রাণ, 25,000 আহতের মাধ্যমে সর্বগ্রাসী শাসন থেকে ন্যায়পরায়ণ দেশ পেয়েছি। জেনজির চূড়ান্ত আত্মত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছি। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর থেকে শুরু হয় স্বৈরাচারী আচরণ, বিরোধীদের দমন, গুম, খুন ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া, ভিন্নমত পোষণকারীদের নিপীড়ন করা হয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে নেওয়া হয়। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করে। 2018 সালে বিএনপি অংশ নিলে কারচুপি দিনের ভোট রাতে হয়। 2024 সালে আমি আর ডামি নীতি অনুসরণ করে নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেন। ফ্যাসিবাদের 15 বছরে হাসিনার নেতৃত্বে হত্যা, গুম, হেফাজতে ইসলামের উপর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড ঘটে। প্রহসনের বিচার চলত, আয়নাঘর সৃষ্টি করে। গত 15 বছরে 611 জনকে গুম করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, অর্থ পাচারের ঘটনা ঘটে। 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। শেয়ার বাজার থেকে লাখ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। রাজাকার শব্দ ব্যবহার করে জাতিকে বিভক্ত করা হতো। মানুষ একটা সুযোগ খুঁজছিল। কোটা আন্দোলন পরে গণ আন্দোলনের রূপ নেয়। এরপর আদালত জানতে চান শেখ হাসিনার ওয়ারেন্টের কি হলো। তাজুল ইসলাম বলেন, তিনি পালিয়ে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে তিনি ভারতে অবস্থান করছেন। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে আনা তদন্তে 2 মাস সময় চায় তদন্ত সংস্থা। পরে আদালত 1 মাস সময় মঞ্জুর করেন। আগামী 17 ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে বলেন। এই সময়ের মধ্যে ওয়ারেন্ট কার্যকর করতে নির্দেশ দেন। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের অভিযোগের বিষয়ে শুনানি হয়। তাজুল ইসলাম বলেন, এই মামলায় 14 জন গ্রেফতার আছেন। এদের মধ্যে 13 জনকে হাজিরা করা হয়েছে। আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। তার বিরুদ্ধেও একই অভিযোগ। দেশব্যাপী কোটা আন্দোলন শুরু হয়। বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সংস্কারের জোর দাবি জানানো হয়। হাসিনা 14 জুলাই আন্দোলন প্রতিহত করতে উস্কানিমূলক বক্তব্য দেন। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, আকমা মোজাম্মেল হক, সজীব ওয়াজেদ জয় উস্কানিমূলক বক্তব্য দেন এবং আন্দোলন দমনে গণহত্যার নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর বলেন, হাসিনার পরিবারের সদস্যরা 16 বছরে দুর্নীতি, টাকা পাচার করে এবং অন্যদেরও সুযোগ করে দেয়। হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, ববি, শেখ সেলিম, হাসনাত আবদুল্লাহ, সাদিক আবদুল্লাহ, শেখ হেলাল, সারহান নাসের তন্ময়, মুজিবুর রহমান, নিক্সন চৌধুরী। পাশাপাশি দেশব্যাপী হত্যাযজ্ঞ চালাতে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। ডিবির হারুন, বিপ্লব, প্রলয় কুমার জোয়ারদার, হাবিবুর রহমান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তারেক সিদ্দিকের প্রত্যক্ষ নির্দেশনায় ও পরিকল্পনায় দিনের পর দিন হত্যাযজ্ঞ চালাতে থাকে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, মানিক, জাফর ইকবাল, নিজুম মজুমদারও আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য দেন। অভিযোগ আসা কয়েকজনের নাম বলতে চাননি প্রসিকিউটর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।